দর্শক, ক্ষণে ক্ষণে রং বদলায় রাজনীতি। রাজনীতি আসলে কতটা গণমানুষের। রাজনৈতিক অঙ্গনে নতুন সহ পুরনো দলগুলোর রাজনৈতিক চর্চা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা নিয়েই কি এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ? এসব প্রশ্নের উত্তরই আসলে আজ খুঁজতে চাই। মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমাকে স্টুডিওতে দুজন অতিথি সময় দিয়েছেন রাজনীতির গতিবিধি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবার জন্য। আমার সঙ্গে রয়েছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য, বিএনপি থেকে নির্বাচিত, নওগাঁ ৩ আসন। আপনাকে স্বাগত জানাচ্ছি ফজলে হুদা বাবুল। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। রুহিন হোসেন প্রিন্স, অনেকদিন পর আপনার বিশ্লেষণ শুনবার সুযোগ হলো। আপনার কাছেই আসলে শুরু করতে চাই। পাশের দেশ ভারতে এক ধরনের আন্দোলন চলছে, সেই আন্দোলনের রেশ জুড়ে দিল্লিতে এক ধরনের বলা যায় যে ক্ষমতা, রাজনীতি এইসব নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এটি মনে করবার বিষয়। ঠিক 2 বছর আগে জুলাইয়ের পর আগস্ট, 36 জুলাই বলা হয়, সেই পরিস্থিতি থেকে এখনকার বাংলাদেশ। আমি জুলাই মাসে বসে আছি। আপনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি আসলে কেমন দেখছেন? স্থিতিশীল নাকি সংঘাতময় নাকি অনিশ্চয়তার দিকে যাচ্ছে? না, আপনাকে ধন্যবাদ। আমি বাবুল ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আমি আমাদের এইটা আসার আগে একটু ছোট্ট করে খালি বলি, ভারতের ঘটনাটা আপনি শুরু করলেন। ভারতে যেটা আমরা দেখলাম যে প্রথমত একজন বিচারপতি কথাকে কেন্দ্র করেই একটা ঘটনা ঘটলো। আমি কোনো বিস্তারিত আলোচনা চাইছি না, তো সর্বশেষ তাদের শিক্ষামন্ত্রীর যে কথা, সেটাকে ধরে যিনি অনশন করলেন তার একটা অতীত, গৌরবজনক অতীত, সেটা আমরা দেখলাম। এবং সবচেয়ে আমি অন্য পয়েন্টেই যে কথা বলার জন্য এটা বললাম, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো যারা গণতান্ত্রিক বাম, তারা কিন্তু এইখানে যেই সংহতি জানিয়ে লজিক্যাল কথাগুলো বলছে। সুতরাং অনেক জায়গার আন্দোলনের সাথে এইটাকে না মেলানোই উচিত বলে আমি মনে করি। এটাই। সুতরাং আমি আশা করব যে পৃথিবীর যে কোনো দেশের ন্যায্য সংগ্রামের সাথে আমরা আছি, সেই ন্যায্য সংগ্রামটাই থাকা ভালো। আমি শুধু ওই কথাটা বললাম এই জন্যে, দেখেন, যে কোনো আন্দোলন বা গণ অভ্যুত্থান, তার একটা পরিণতি তো আন্দোলনে হয় সরকারকে রাজনৈতিক সমস্যা সমাধানে দায়িত্বশীল আচরণ করতে হয়। এমন কথার কথা, আমরা যে দীর্ঘ কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন অবসানের জন্য যে আন্দোলন করেছিলাম, তার আমাদের মূল কী ছিল? আমরা একেবারেই লাস্ট ইলেকশনেও বলেছিলাম যে এই মুহূর্তে সংসদ ভেঙে দাও, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই একটা ফ্রেশ নির্বাচন দাও। এইটা তো ছিল, তো এইটাই ছিল রাজনৈতিক সমাধান। এটা মানলো না, তারপরেই তো এই ধরনের অভ্যুত্থান সংগঠিত করতে হলো। কিন্তু অভ্যুত্থানের জায়গায় এসে যদি রাজনৈতিক দলগুলোর একটা প্রধান ভূমিকা থাকে, অতীতে যা ছিল, তাহলে তাদের একটা যে পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনাটা টুয়ার্ডস রাজনীতির দিকেই যায়। কিন্তু যদি ওই রাজনৈতিক দলের বাইরে অন্যরা একটা প্রধান হয়ে দাঁড়ায় এবং আলটিমেটলি তারপরেই ওই ধরনের শক্তি একটা সময় পর্যন্ত আধিপত্য বিস্তার করে, তখন কিন্তু এইখানে নানা ধরনের শক্তি ঢোকার সুযোগ পায় এবং সেক্ষেত্রে অনেক কিছু করা যায় না। এবার আপনি মিলিয়ে নিতে পারি, আমি মিলানোর ওই দিকে না এসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে প্রত্যাশাগুলো ছিল পূরণ না হওয়ার পেছনে এটাই কারণ, বলার দরকার নাই। বরঞ্চ এই সময়কালে যেটা অতীত দিনে অভ্যুত্থানকারী শক্তি বলতে যারা সামনের দিকে শেষ বেলায় এসে থাকে, তাদের কি তো বলা যায়, আমরা 90-এর গণ অভ্যুত্থানের ছাত্র। আমরা তো পুরো এরশাদ বিরোধী আন্দোলনের সময় জুড়েই ওই সময়ে ছাত্র আন্দোলন থেকে রাজনীতিতে প্রবেশ করেছি। কিন্তু কখনো তো ওইটাকে ব্যবহার করা, ওইটাকে ব্যবসায় রূপান্তরিত করার এই কাজটা হয় নাই, রাজনীতির হাতে গেছে। ভালো মন্দ অন্য আলোচনা। তাহলে এইবারের এই জায়গাটা এসেই এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ যে আশাহত হলো, সেইটা একটা নেতিবাচক ধারার সূচনা করে দিল। আর একটা জায়গায় যদি খেয়াল করেন, ধরেন রাজনৈতিক দল অন্যরা মিলে, যেমন 3 জোটের রূপরেখা রাজনৈতিক দলগুলো মিলে করেছিল, ছাত্রদের 10 দফা ছিল, অন্যান্য দফা ছিল, কিন্তু ভিত্তি ছিল ওইটা। এইবার যেহেতু ওই রকম জায়গা ছিল না, কিন্তু লক্ষ লক্ষ ছাত্ররা যারা এই জায়গায় যে অংশ নিল, তাদের কিন্তু একটা নিজস্ব ব্যাপক আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা গণতন্ত্রের, সেই আকাঙ্ক্ষা বৈষম্য মুক্তির, সেই আকাঙ্ক্ষা যারা এই দেশটাকে মনে করতো যে এই দেশে আমার আর ভবিষ্যৎ নেই, একটা ভালো দেশের স্বপ্ন দেখা। তাহলে এইখানে কিন্তু নানা মানুষের স্বপ্ন জড়িত হলো। সেই জায়গাটাকে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে সে এখন পর্যন্ত আমরা কিন্তু খুব ভালো কিছু দেখছি না। কেন? আপনি অন্যটা বাদ দেন, দুর্নীতি, লুটপাট, মব,
ওটা তো ছিলই, কিন্তু যে কলকারখানা বন্ধ হলো, যে বেকারত্ব বাড়লো, নতুন কর্মসংস্থানের কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া গেল না। তাইলে আমি ওই তরুণ সমাজের ওই কথাটুকু বললাম, রাজনীতির অঙ্গনটাকে না হয় একটু পরে বললাম। তাহলে সেই জায়গা থেকে সে কিন্তু আশাহত হলো। আর একটা ঘটনা দেখলো যে রাজনীতিতে একটা উগ্র দক্ষিণপন্থী শক্তির আবির্ভাব দেখলো, বিদেশি ডমিনেশনটা কেমন হয় শুনতে পাইল এবং দেখতে পাইল যে আমাদের দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে অন্যান্য অপশক্তি, বিদেশি দূতাবাস, তাদের ভূমিকাগুলো জনগণের থেকে যেন পৃথক, তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে যেন কাজ করতে চাইছে। তাহলে আমি বলি যে এই রকম একটা আশাহতের জায়গাটাও একটা অন্যতম প্রধান হয়ে আসছে। কিন্তু তারপরও আমি মনে করি যে যেহেতু মানুষের এত বড় একটা লড়াই এবং দীর্ঘদিনের এই যে রাজনৈতিক সংগ্রাম আমাদের, এইটা বৃথা এত দ্রুত যাবে না। মানুষ যে আশায় বুক বেঁধে আছে সেইটাকে নির্ভর করছে। একটা নির্বাচন হয়েছে, কিছু প্রশ্ন থাকলেও যারা ক্ষমতাসীন আছে তারাও এখনো মুক্তিযুদ্ধের কথা বলছে। তাদের যিনি দলীয় প্রধান, তিনি অন্ততপক্ষে মানুষের কাছে কতকগুলো সিগন্যাল দেওয়ার চেষ্টা করছেন যে একটা সিম্পল লাইফ। এবং সর্বশেষ তিনি যেটা ওই যে তার সমমনা দলের সাথে বৈঠকে একটা শব্দ উনি আনলেন, আগে হয়তো এনেছেন, কমফোর্ট দিতে চাই জনগণকে। তো ওইটা উনি যদি মনে করেন ওনার মতো করেই দেবেন, সেটা হয়তো আমাদের মনোপুত হবে না, হয়তো শেষ বেলায় পারবে কি পারবে না সেটা অন্য আলোচনা। আমরা লেফট পজিশন থেকে আমাদের পজিশনগুলো বলবো, আজকে হয়তো প্রয়োজনে কিছু কথা বলতে পারি। কিন্তু ওইটুকু যদি তিনি রক্ষার চেষ্টা করেন মুক্তিযুদ্ধকে আফুল্ড করে, এবং এই 24-এর যে গণঅভ্যুত্থান সংগঠিত হল তার আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এবং কাউকে কোনোটাই ব্যবসায় পরিণত করতে দেবো না, আমিও করবো না, কাউকে দেবো না, এইরকম একটা জায়গায় যদি যাওয়া যায়, তাহলে বোধহয় এখনো পর্যন্ত সময় ফুরিয়ে যায়নি এবং অল্প সময় আমাদের নেতিবাচক কোনো কিছু বলার সময়ও এসেছে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই। ফজলুদ্দা বাবুল, 5 মাস সরকার অতিবাহিত করলো। আপনি যেহেতু সরকার দলীয় সংসদ সদস্য, আপনার কাছে কেমন মনে হচ্ছে যে দীর্ঘ লড়াই সংগ্রাম, রাজপথে গণতন্ত্রহীনতা, সেখান থেকে একটা বিরতির পরে অন্তর্বর্তীকালীন সরকারকেও দেশের মানুষ দেখলেন এবং অনেকটাই আশাহত হলেন। আমি অন্তত প্রিন্স ভাইয়ের সঙ্গে একমত। যাদের আশা জাগানোর কথা ছিল তারাই হতাশ করেছে বেশি, সেটি আজকের দিনে বসে দেখতে হচ্ছে। কিন্তু যে নির্বাচন হয়েছে সেখানে নিরঙ্কুশ জয় হয়েছে আপনার দলের। সেই নির্বাচনে প্রাণহানিও কম হয়েছে। এরপরে এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কোনটা? গণতন্ত্র, নির্বাচন তো হয়ে গেছে, অর্থনীতি নাকি রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা? আপনি যেটা বলেছেন তিনটাই চ্যালেঞ্জ, গণতন্ত্রও চ্যালেঞ্জ, অর্থনীতিও চ্যালেঞ্জ, রাজনৈতিক স্থিতিশীলতার চ্যালেঞ্জ, এবং এই তিনটের উপর পারস্পরিকভাবে নির্ভর করে। এটা এককভাবে কেউ আগাতে পারে না, এবং সেইটাই কিন্তু বিগত দিনে আমরা দেখেছি। যে শেখ হাসিনা ও আজেদ সবসময় বলতেন যে আমরা উন্নয়ন করছি, বেশি বেশি উন্নয়ন, কম কম গণতন্ত্র টেকেনি, জনগণ কমফোর্ট পায়নি। সো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন, যেটা আমার বড় ভাই রহিম ভাই বললেন, যে প্রধানমন্ত্রী মনে করছেন উনি নিজেও কিছু নেবে না, কাউকে কোনো বিশেষ গোষ্ঠীকেও কিছু নিতে দিবে না, এইভাবে প্রধানমন্ত্রী চলছেন। আসলে প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, ওনার শুধু একটাই এজেন্ডা। আমাদের 24-এর কথা এখানে আলোচনা হলো, আপনি 90 বলেন, আমরা 71 বলেন, সব কিছুর মূলে কি? জনগণকে কমফোর্ট দেওয়া। তো জনগণকে কমফোর্ট দিতে গেলে আমার কি লাগে? সাধারণ মানুষ তার স্বাস্থ্যসেবা পাচ্ছে কিনা, সাধারণ মানুষ তার শিক্ষার অধিকারটা ঠিক মতো পাচ্ছে কিনা, শিক্ষা কি শুধুই বড় লোকদের জন্য হচ্ছে, নাকি সকল নাগরিকদের সমান অধিকার হিসেবে শিক্ষাকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে কিনা, আমাদের নাগরিক সেবা যেগুলো আমরা বলি, বা হিউম্যান ডেভেলপড ইন্ডেক্সের যে বিষয়গুলো, আমরা সুপেয় পানি পাচ্ছি কিনা, আমাদের স্বাস্থ্যকর আবাসনটা আছে কিনা, আমাদের ট্রান্সপোর্টেশন ঠিক আছে কিনা, যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে কিনা। আর এই সব কিছু যখন ঠিক থাকবে, তখন কিন্তু আপনার কর্মসংস্থান যেটা আসলে অর্থনীতির দিকে আবার আসতে হয়। কল্যাণমুখী রাজনীতিটা আসবে কোত্থেকে? আপনার অর্থ লাগবে। এখন অর্থটা কি কোনো জায়গায় একটা, যেটা অর্থনীতির ভাষায় একটা শব্দ আছে, জিনি কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে আপনার ডিসপ্যারিটি অফ ইনকাম
বা আপনার আয় কতটুকু বৈষম্যমূলকভাবে এইটা বিতরণ করা হয়েছে সমাজে, সেইটা কি পরিমাপক। তো এই পরিমাপকটা আপনি যেমন মনে করেন মিশরে, ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে জেনি কোএফিসিয়েন্ট ইজ টু হাই, খুবই অনেক বেশি, মানুষের আয় বৈষম্যটা অনেক বেশি, এবং পাকিস্তান মানুষের আয় বৈষম্য অনেক বেশি, আমেরিকাতেও এটা আছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন চায়নায় এটা আবার অনেক কম, বাংলাদেশেও এটা বেশি হয়ে গেছে এখন। আমরা ওই যে 71-এর সময় আমরা যেটা বলতাম যে 22 কত পরিবার, 22 পরিবার, এরপর এটা 2200 পরিবার হলো, এখন এটা হয়তো 22,000 পরিবারের কাছে। কিন্তু আমরা যখন বলি পার ক্যাপিটা ইনকাম আমাদের এত টাকা, এটা কি আসলেই ওই যে অ্যাভারেজ একটা ভুয়া জিনিস, মানুষ বলে পরিসংখ্যান একটা ভুয়া জিনিস। তো আপনার পুরো জনগোষ্ঠীকে আপনি জিডিপি দিয়ে ভাগ দিচ্ছেন, তাহলে পুরো জনগোষ্ঠীর কেউ তো, আমার এলাকার কথা যদি আমি বলি, আমি বাড়ি ছিলাম গত 2 দিন, আবার আজকে রাতে যাচ্ছি আমি, সেখানে আমি গেলাম, একটা গুচ্ছ গ্রাম আছে, সেই 1990 সালে হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। টিনগুলো মানে ড্যামেজ হয়ে গেছে, মানে টিনের যে চালা এবং টিনের যে বেড়া দিয়ে যে ঘর, মেঝের মাটি নাই, কাদা, এক হাঁটু কাদা। তাদের বিগত ধরেন 20-30 বছর কোনো বরাদ্দ যায়নি তাদের জন্য, অসহায় একটা জীবনযাপন। সরকার ইমিডিয়েট কি করেছে, হ্যাঁ এটা একদম স্যালাইন হিসেবে হয়তো কাজ করেছে, কিন্তু এত বেশি মানুষের আমি ওই ইনকাম বৈষম্যের কথাটা এতে আসছে, তো ওই জায়গা পর্যন্ত পৌঁছেনি। আপনি সুপেয় পানির কথা দূরে থাক, আপনি কি বলবো, আপনার যে যেটাকে মিনিমাম বলে যে একটা ভালো টয়লেট থাকবে, একটা মেঝেটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে, এই জিনিসগুলোও নাই এখনও বাংলাদেশে। অনেক এই বৈষম্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটা ফ্যামিলি কার্ড বলেন বা কৃষক কার্ড বলেন, এগুলার মাধ্যমে উনি যেটা করতে চাচ্ছেন, এক ধরনের মানে মিশ্র অর্থনীতির যেটা সংজ্ঞা, যে আমার সাধারণ মানুষরাও ভালো থাকবে, কারণ ওই যে গরিব মানুষটাকে যখন 2,500 টাকা পাবে, উনি কিন্তু লোকালি শপিং করবেন বিষয়টাতে, দেশে অর্থনীতিতে টাকাটা থাকছে। আর বড় লোকের হাতে টাকা থাকলে কি হচ্ছে, আপনি দেখেন যে এস আলম কি করেছে, দুবাই বাড়ি হচ্ছে, আপনার সিঙ্গাপুরে হচ্ছে, মালয়েশিয়ায় হচ্ছে, কানাডা বেগমপাড়া হচ্ছে, আমেরিকায় টাকা চলে যাচ্ছে। এই যে একটা দুর্বিষহ অবস্থা সমাজের। সো কাজে আমি বললাম কি যে ডেমোক্রেটিক সিচুয়েশন, কল্যাণমুখী রাষ্ট্র, এরপর অর্থনীতি, আর এই জায়গাগুলো যখন অ্যাড্রেস করা হবে, এই অ্যাড্রেস করার জন্য ডেমোক্রেটিক প্রসেসটাকে আমাদেরকে দীর্ঘদিন এটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, যাতে করে সমাজে সঠিক নেতৃত্ব বের হয়ে আসে, সৎ নেতৃত্ব বের হয়ে আসে, এবং সেই ট্রায়াল অ্যান্ড এরর বেসিসের মধ্যেই কিন্তু গণতন্ত্রটা পরিপক্কতাটা পায়। আমরা স্বাধীনতার পর সবাই বলে একটা স্লোগান ইদানিং শুনবেন, 54 বছরে কিছু নেই। আরে ভাই, 54 বছরে অনেক কিছু হয়েছে। 54 বছর আগে তো আমরা এসি রুমে থাকতাম না, 54 বছরের আগে তো আমরা সুন্দর শার্ট পরতাম না, এটাই তো সত্য কথা। 54 বছর আগে তো আমরা আমাদের 10টা পাঞ্জাবি ছিল না, তো গ্রামেও ছিল না, এখন গ্রামের একটা মানুষের হয়েছে, আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, এটা অস্বীকার করবার উপায় নেই। এই ডেভেলপমেন্টের সুফলটুকু মানুষ পায়নি, এইটা আমরা বলতে পারি। সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওই 150 টাকার লাঞ্চ করছেন এখন। আমার মনে হয় উনি দেশের যে কর্মসংস্থান তৈরি করবার যে প্রক্রিয়াগুলো, সেগুলো উনি শুরু করেছেন, যেটা মানে পরোক্ষভাবে অর্থনীতির, কারণ আগে কর্মসংস্থান, তারপর সঞ্চয়, সেখান থেকে বিনিয়োগ, আবার কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন, এই মডেলটা উনি ফলো করার চেষ্টা করছেন, এবং সেটা ইনশাল্লাহ হবে। রহিন ভাই যেটা বলেছেন, বিদেশি আধিপত্যবাদ কথা উনি বলেছেন, অ্যাম্বাসিগুলোর কথা। দেখুন, আমরা অনেকে বলে তৃতীয় বিশ্বের দেশ, আমি এটার অনেক বোঝার চেষ্টা করেছি। ওয়াই উই আর তৃতীয়, থার্ড ওয়ার্ল্ডটা কোথায়? ওয়ার্ল্ড তো একটাই, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ডটা কোথায়? এটা সাদা চোখে আমরা যদি দেখি, তার মানে বলা হয় যে আমরা খুবই একটা কি বলবো, অচ্যুত একটা দেশের নাগরিক। তার মানে এই কারণে আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড বলা হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা পররাষ্ট্রনীতি উনি ঘোষণা করেছেন যে সবার আগে বাংলাদেশ। এটা শুধু একটা স্লোগান নয়, এটার মানে হচ্ছে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ যে দেশের সাথে যা করার, দেশের জনগণের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যা করার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
যে আজকে যে দায়িত্ব পেয়েছে রাষ্ট্র পরিচালনার, এটাকে যথাযথ প্রয়োগ করার চেষ্টা করবেন এবং সেটার ব্যারোমিটার সেট করেছেন উনি সবার আগে বাংলাদেশ। মানে দেশের স্বার্থে আমরা সকল দেশের সাথে আছি এবং সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব নয়, আমাদের বন্ধুত্ব তাদের সাথেই যারা বাংলাদেশের স্বার্থে কাজ করবে, বাংলাদেশের স্বার্থকে বিবেচনায় নেবে, যারা দাদাগিরি করবেন না, কিন্তু যারা মানে রিসিপ্রোকালভাবে যারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের সেটাই হচ্ছে। এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেইটা আপহোল্ড করবেন। উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, উনি কি বলবো, ওনার মার মুক্তিযোদ্ধা, অনেক কন্ট্রিবিউশন, দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের উনি নেতৃত্ব দিয়েছেন, ওনার সেই দেশের প্রতি মায়া মমতা আদর্শটুকু আছে। আমি লাস্ট যে কথাটা বলতে চাই, রহিন ভাই একটা দারুণ কথা বলেছেন, 90-এর নেতারা কিন্তু আসলে ক্ষমতার স্বাদ নেননি। এটা আমার চোখের সামনে, আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, ঠিক আছে, রহিন ভাইদের আন্দোলনগুলো দেখেছি, নিঃস্বার্থ, একদম নিঃস্বার্থ, ট্রাক চড়াই দিচ্ছে, কেউ থামেনি এখানে, কিন্তু কেউ দল দেখেনি, কে ছাত্রলীগ, কে যুবলীগ, সরি কে ছাত্রলীগ, কে ছাত্রদল, কে ছাত্র ইউনিয়ন, কে ছাত্র মৈত্রী, কে ফ্রন্ট, সবাইকে দেখেছি, সব সিনিয়র ভাইদেরকে এক পাল্লায় দেখেছি। কিন্তু তারপর কি হয়েছে, গণতান্ত্রিক ধারায় দেশ ফিরেছে, কেউ কিন্তু ওই ক্ষমতার স্বাদটুকু নিতে যায়নি, ভাগ নিতে যায়নি, কিন্তু রাজপথে কেউই ছাড় দেয়নি। সেই 90-এর নেতারা এখন আপনি প্রায় প্রত্যেকটা দলেরই কিন্তু নেতৃত্ব স্থানীয় জায়গায় আছে। তো ওই জিনিসটা 24-এ হয়নি। 24-এ যেরকম কিছু লোক একক নেতৃত্ব নিতে চায়, কিন্তু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিন্তু গণনায় আনি না, যতগুলো তারা জীবন দিয়েছে। আমরা অনেক সময় গণনায় আনি না যেখানে সাধারণ লোকজন কিভাবে তাদের ত্যাগগুলো করেছে। আমরা একটা নির্দিষ্ট, হ্যাঁ আমি আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তারা নেতৃত্ব সামনে থেকে দিয়েছে, কিন্তু যারা সাথে ছিল তাদেরকে ভুলে গেলে আমাদের 24-কে আসলে সেই ধারণ করা হবে না। 24-কে ধারণ করা হবে না। 24-এর ধারণ করার অর্থই হচ্ছে ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের ভালো থাকা, মানুষ সুখে থাকবে, শিক্ষা সেবা পাবে, মানুষ স্বাস্থ্য সেবা পাবে, মানুষের জীবনমান উন্নত হবে, দেশের শিক্ষা ব্যবস্থা সুসংগঠিত হবে, গণতন্ত্রের ধারায় আমরা অব্যাহত রাখবো। এটাই ছিল 24-এর আমি মনে করি চেতনা এবং 24-এর মূল কথা। সরকারের খুব কম সময় পার হয়েছে, 5 মাস। সরকারের সামনে চ্যালেঞ্জ নিশ্চয়ই রয়েছে, তবে বাংলাদেশের প্রধান সমস্যা এই মুহূর্তে আপনি কি দেখেন? দুর্নীতির পাশাপাশি রাজনীতিক বাস্তবতায় এক ধরনের আমি দেখতে পাচ্ছি যে গণভোটের রায় মানা না মানা কিংবা সরকার এসে সংস্কার না করার বিষয়গুলো, এগুলোকে সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তার দিকে যাচ্ছে কিনা দেশ? না, আমাকে যদি বলেন, প্রথমে মানুষের কাছে আগে একটু মানুষ স্বস্তি পেতে চায়, কারণ দীর্ঘদিন অস্বস্তিতে ছিল। তারপরে অন্তর্বর্তী সময়ে যে আকাঙ্ক্ষা ছিল সেটা যেহেতু আরও সংকটে পড়েছে, স্বস্তি পেতে চাই, এইটা হচ্ছে ফার্স্ট। এবং বিশেষ করে ভাবছিল একটা নির্বাচনের পরে স্বস্তি আসবে। তা আমি বলি, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও কন্ট্রোলে আনা, মব এবং এই সন্ত্রাসগুলো দমন করা। আপনি খেয়াল করবেন যে গত 6 মাস, এই বছর আর পুরনো 6 মাসের ইন্ডিকেটর কিন্তু বলছে এই 6 মাসের পরিস্থিতি ভালো না, মানে ওই সময়ের তুলনায়। তাহলে সেইটা ফার্স্ট একটা স্বস্তি আনাটা জরুরি কাজ বলে আমি মনে করি। 1, 2 নম্বর হচ্ছে একটা সংসদীয় রাজনীতি। আমরা পছন্দ করি না করি, নির্বাচিতদের পছন্দ করি না করি হলেও কিন্তু সংসদ তো আছে। তাহলে সংসদে যে বিরোধী দল এবং অন্য জায়গাগুলো আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গায় আপনি মেলা প্রত্যাশা করে লাভ নেই। কিন্তু রাজনীতিতে যদি আপনি উগ্র দক্ষিণপন্থা, তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা, কাজের মধ্য দিয়ে, আদর্শ দিয়ে এই জায়গাটা করার একটা চ্যালেঞ্জ চোখের সামনে চলে আসছে বলে আমি মনে করি যে এটা হচ্ছে রাজনীতির এই চ্যালেঞ্জ এবং এই দুইটা বড় কাজ। এরপরে আপনি এই আপনার আলোচনা আজকে সূচনা করেছেন এবং আমাদের ভাই হুদা ভাইও আলোচনার মধ্যে কতগুলো যে খুবই পজিটিভ আনছে, যে ইকোনমিক সাইডটা এবং জনগণের শক্তি। তাহলে আপনি ওই কাজটা রাখার পরেই দ্রুত কতগুলো কাজের আরও দৃশ্যমান যেতে হবে, সেটা আমি সুনির্দিষ্ট করে বলি। তার মধ্যে কি, যেমন আপনি আগেই আমি বলেছি যে এটা তথ্য, আমার বলার ব্যাপার না, যে কলকারখানা বন্ধ হয়ে আছে, কর্মহীন মানুষ আছে, সরকারি কর্ম খালিও আছে। তাহলে আপনি নিয়োগের জায়গাগুলো যেমন করতে হবে,
এইখানে নিয়োগ হচ্ছে আপনার কি বলবো যে যোগ্যদের নিয়োগ, কোনো ঘুষ টুস এইসব ছাড়া যোগ্যদের নিয়োগ কাজ, আর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির কাজ। সেক্ষেত্রে অবশ্যই ইকোনমিক বৈষম্য দূর করার জন্য আপনার নীতিমালার জায়গাটা তো যেতেই হবে। তাহলে এইটা একটা বড় ব্যাপার। এই জায়গায় আরেকটা চ্যালেঞ্জ আমরা স্বীকার করি না করি, মনে রাখতে হবে এই অন্তর্বর্তী সরকার যাওয়ার 3 দিন আগে যে বাণিজ্য চুক্তি করে গেল, দাসত্বের চুক্তি এবং দেশের ক্ষতিকর চুক্তি। এবং আরেকটা কথাও বলি, আসলে 3 দিন আগে চুক্তি করেছে, কিন্তু আমরা এখন খবর পাচ্ছি, আমি আশা করবো আমি বিএনপি মানে ক্ষমতাসীনদের কাছে তাদের এটা উন্মুক্ত করা উচিত। সম্ভবত বলছি, সুনির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু শুনেছি গত বছর জুলাইতেই আমরা কিন্তু তখনও, আপনি একটু অনলাইনে যে দেখতে পারেন, আমরাও কিন্তু তখন বলেছি আমেরিকার সাথে যা হচ্ছে উন্মুক্ত করা এই সমস্ত। তখনও আমার কাছে এরকম খবর আমাদের কাছে যে জুলাই শুনেছি, মাসে দিক ওদিক হতে পারে, যমুনাতে বিভিন্ন সচিবকে ডেকে নিয়ে যেয়ে তখন এই চুক্তির যার যার পার্ট এইভাবে করতে হবে সিলগালা করা খামেই কিন্তু দেওয়া চলছিল আমলাদের, সচিবদের। তার মানে প্রক্রিয়া কিন্তু অনেক দিন ধরে ছিল। 3 তারিখে করেছে, নট দ্যাট, কিন্তু এইটাও তো অনেক কিছুর বাধা, খেয়াল করবেন। তাহলে সেইটাও সরকার যদি দূর না করে আপনি কিন্তু পারবেন না। উদাহরণ জাস্ট একটু প্রসঙ্গক্রমে আসলো, আমি বড় উদাহরণে যাচ্ছি না। ধরেন আমাদের জ্বালানি দুনিয়ার কম পয়সায় কিনতে পারি, কিন্তু এখানে বেঁধে দেওয়া আছে বছরে না চাইলে এই পরিমাণ জ্বালানি কিনতে হবে। আমাদের কৃষি প্রধান দেশ, আমার কৃষির প্রয়োজন না থাকলেও আমার এই পরিমাণ গম কিনতে হবে বেশি দামে। তা আপনি এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন, যেটা আমাদের সংসদে আলোচনা করে এই জায়গাটা একটা সমাধানের জায়গায় যাওয়া দরকার বলে আমি মনে করি। আর ছোট ছোট 2-3টা কথা বলি, ধরুন বোঝার জন্যে আমি একটু কোডই করি। ধরেন এই পরশুদিন দেখলাম বিএনপির পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী, আমি জানি না বিএনপি বা প্রধানমন্ত্রী, যাই হোক, তাদের পক্ষ থেকে তাদের সমমনা মানে যারা আন্দোলনে যোগপদ্মরাই ছিল, আরও হয়তো অনেককে হতে পারে, আমরা তো বামরা আলাদা, সেটা অন্য আলোচনা। উনি ওইখানে ওনার বক্তৃতা আমি পরে শুনলাম। একটা দেখেন গুপ্ত সুপ্তের কথাটা এসেছে এইখানে। আমরা ওই যে বলি যে অন্তর্বর্তীকালীন সময়ের শ্বেতপত্র প্রকাশ করা দরকার, ওনার কথাও কিন্তু আসছে। একজন উপদেষ্টা তাকে বলেছে, উনি এখানে বলছে যে 60%ই এরকমের ছিল, আমরা তো ভীত সন্ত্রস্ত ছিলাম, কাজ করতে পারি নাই। এখনো আছে, ওনারাও বলছেন। তাহলে আপনি যদি ঘরের মধ্যে এরকমের থাকে আপনি তো পারবেন না। তাহলে সেই জায়গাটা একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ, ওনারা কিভাবে মোকাবেলা করবে এইটাকে বাদ দিয়ে কিন্তু পারবেন না। এটা মনে রাখতে হবে, আপনার ভালো কাজও টেনে ধরবে। এবার ভালো কাজ এবং বাস্তবসম্মত ছোট ছোট করে 3টা উদাহরণ দিয়ে শেষ করি। 2500 টাকা অবশ্যই অনেক ভালো কাজ। গরিব মানুষের টাকার কত উপকার সে আর ব্যাখ্যা করার দরকার নেই, কারণ সে নিজের একটা অধিকার পায়, আর গরিবকে তো দিতেই হবে যতক্ষণ পর্যন্ত আমরা পুরো সিস্টেম চেঞ্জ না করছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ আপনি তো জেনুইন দেবেন, প্রথমে যদি একটু এরর থাকে, ওনারা যারা আরও নিচের লেভেলে কাজ করেন, নিচের এবং উপরের, সেই কাজগুলো ওনারা দেখবেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে গরিব মানুষকে দিচ্ছেন যাদের প্রয়োজন, তাহলে এই 2500 টাকা দেওয়ার সাথে সাথে তাদের যে নিত্যপণ্যের 9টা ন্যূনতম পণ্য যাতে তারা ন্যায্য মূল্যে পায় বা রেশনিংয়ে পায়, সেইটা যদি না দিতে পারেন, এই 2500 টাকার মূল্য যখন কমবে, কয়দিন পরে উদাবাইকে পরে কিন্তু আর সন্তুষ্টি থাকবে না। তাহলে আপনার এই কাজটা করার দিকে যেতে হবে। কৃষি ঋণ মৌকুব করেছেন, অপূর্ব কাজ। আমি তো বলি এটা বরঞ্চ ওনারা কম প্রচার করে, কত 12 লক্ষ না কত মানুষকে প্রথমে এসে, তাহলে ওইটা মাথায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে আর একটা সাথে সাথে কোন কাজ, কৃষক যাতে আর ঋণ খেলাপি না হয়, মৌকুব না করতে হয়, তাহলে আপনি বীজ, সার, কীটনাশক, পানি সেটাকে ন্যায্য মূল্যে আপনাকে দিতে হবে। একই সাথে খালি ন্যায্য মূল্য দেওয়া না, তার উৎপাদিত পণ্য যাতে লাভজনক দাম পায়। আপনি আলু, রসুন, পেঁয়াজ নিয়ে যা ঘটতেছে, উনি যে অঞ্চলের মানুষ, ধান দাম পেয়েছে কিন্তু আরেকটা ধানে পানিতে ভেসে গেছে। তাহলে এই জায়গাগুলোতে অনেক সময় যদি না পায়, দাম না পায়, অনেক সময় আমরা ধানের দাম দিচ্ছি কিন্তু সেটা চাতাল মালিক বা অন্যরাই নিচ্ছে, সরাসরি কৃষক কী পাবে? আমি বলছি যে তার কাছে কিন্তু লাভজনক দাম দেওয়ার জন্য প্রয়োজনে সরকারের কাছ থেকে আপনি যদি কিনে না দিতে পারেন, তাহলে এই যেটা মৌকুব করলেন ওই জায়গাটা কিন্তু থাকবে না। আর 2টা কথা বলি, আমি কালকে দেখলাম উনি ওই যে কাল মানে ওই বক্তৃতায় বলছেন যে উনি আরও কিছু করতে পারতেন। একটা চ্যালেঞ্জ আসছে, 3 লক্ষ কত কোটি টাকা ওই যে বিদ্যুতে দিতে হয়েছে টাকা, কারেক্ট। কারণ আমরা দীর্ঘদিন ধরে বলেছি অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট, অপ্রয়োজনীয় প্রজেক্ট করে যেটা হয়েছে, এই একটা বলছেন। আরও বলেছেন এই যে জ্বালানি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এটা আপনি ঠিক বললেন,
কিন্তু বিকল্প নির্দেশনা কি সেটা তো তৈরি করতে হবে পার্লামেন্ট এবং দেশের বিশেষজ্ঞ এবং দেশপ্রেমিকদের নিয়ে একটা টার্গেট করতে হবে যে আমি এই সময় পর্যন্ত এইটা করেই বাকি জায়গায় যাব। কিন্তু আজকে আমি একটু দুঃখের সাথে এই কথাটা বলছি, আমি অনলাইনে দেখলাম, সবটা না দেখে সবটা বলা উচিত না, আমাদের বিদ্যুৎ মন্ত্রী, আমাদের সজ্জন মানুষ, আমাদের পরিচিত, তিনি দেখলাম মুক্তিযোদ্ধাও বটে, তিনি এই যে কি বলে বিদ্যুতের বিতরণ বেসরকারীকরণের কথাটা আগে বলছেন। আমি বলি বেসরকারীকরণের ফল বেসরকারি ব্যাংক ট্যাঙ্ক সহ আমরা দেখছি না, আগের যে কলকারখানা বেসরকারীকরণ হয়েছে দেখেন না, জমির মাটি পর্যন্ত বেচে ফেলতেছে। তাহলে এইগুলো যথাযথ কিনা, এইটা আরও বৈষম্য বাড়াবে কিনা, দুর্নীতি বাড়াবে কিনা, এটা দেখতে হবে। আরেকটা কথা এখানে আসছে বলেই বলি, এবং কারেক্টলি, এই যে ধরেন সরকারের এবার বাজেটে দেখলাম, যদি আমি ভুল না করি 60,000 কোটি টাকা বাজেট রাখা আছে বন্ধ কলকারখানা চালু সহ। এটা আচ্ছা কম না, আরও দিলে হয়তো ভালো হইতো বলতে পারি। এখন আমি দেখলাম এইটা চালুর ক্ষেত্রে আপনি যে রাষ্ট্রীয় কলকারখানা আছে, আমাদের দাবি প্রথমে আপনি মেশিন পাল্টান, আধুনিকায়ন করেন, দক্ষ দুর্নীতিমুক্ত হয়ে চালু করেন। কিন্তু সেইটা না করে আমরা দেখলাম ইতিমধ্যে 40টা প্রতিষ্ঠান বেসরকারীকরণে দেওয়ার প্রচেষ্টা গ্রহণ করলো। তা আপনি মুখস্থ বলে দেওয়া যায় আপনি বেসরকারীকরণের তথ্যপত্র নিয়ে আসেন, হ্যাঁ সরকারি ফেল করছে, দুর্নীতি ছিল, লুটপাট ছিল, ইউনিয়নবাজি ছিল, কারেক্ট, কিন্তু বেসরকারীকরণের নামে কি হয়েছে, তো পাচার হয়ে বিদেশে চলে গেছে টাকা পয়সা। এইখানে হয়তো বেতন ভাতার পাচারের টাকা মেশিন তো আর পাচার করতে পারে নাই। তাহলে আমি বলেছি যে এই জায়গাগুলো আপনার প্রত্যেকটা ঘটনায় যদি বিকল্প জায়গা না দেখে মুখস্থ বিদ্যার মতো করতে চান, এবং ওই যে চুক্তির আন্ডারে এসে এমনকি বিশ্ব যে খাদ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, তাকে উপেক্ষা করে আমেরিকান বাণিজ্য চুক্তিতে যে ক্লজগুলো আছে ওই ধারার মধ্যে আপনি যদি ঢুকে যান, তাহলে কিন্তু ইচ্ছা থাকলেও, ওই যে কমফোর্ট দেওয়ার ইচ্ছা থাকলেও এটা ফেল করে যাবেন। সুতরাং, এবং এটা ফেল করলে আর একটা খারাপ জায়গা হচ্ছে, যেহেতু উগ্র দক্ষিণপন্থী একটা অপশক্তি তারা পেছনে সব সময়ের জন্য লেগে আছে, তাহলে আমাদেরকে কিন্তু এটা বাংলাদেশ আর একটা খারাপ পর্বে প্রবেশ করবে। সুতরাং আমি আশা করব যে সব কিছুতে আরও যৌক্তিকভাবে, এবং কেন্দ্রটা থাকবে মানুষ। এবং উনি যেটা ওনার রুমের মধ্যে করছেন, যদি আমি 150 টাকা শব্দটা আসছে বলে বলি, এইটা একেবারে দলীয় নিচের পর্যায়ে ঠিক মতো দিতে পারছে কিনা সিগন্যালগুলো, তাহলেই কেবলমাত্র হবে, তাই ছাড়া কিন্তু পারা যাবে না। আরেকটা কথাও পরের পাল্টের সময় দিল, যেহেতু এমপি সাহেবকে বললাম, আমি দেখলাম একজন এমপি সাহেব অনলাইনে নাকি কোনো একটা টকশো হইতে পারে, খুব ভালো বলেছেন, সিলেটের, বলছেন যে হ্যাঁ অনেক কিছু নিয়মকানুন হয়, বাজেট টাজেট এগুলো ভাই আমরা করি না, ওই করে আসে আমলা টামলারা, তারপরে সে চলে যায় কমিটিতে, আমরা হ্যাঁ না ভোট ছাড়া তো কাজ হয় না। তো এইটাও তো পাল্টানোর জন্য, কালকে পাল্টে যাবে, নট দ্যাট, কিন্তু আইন প্রণয়নের জায়গা এবং স্থানীয় সরকার শক্তিশালী করার জায়গা যদি যেতে পারি, এবং ওনারা তৃণমূলে যেভাবে কাজ, ওনার মতো মানুষ আমি ব্যক্তিগতভাবে চিনি বলে বলছি, করতে পারেন, তাহলে হয়তো আপনি কিছুটা স্বস্তির কথা ভাবতে পারবেন। নিশ্চয়ই। ফজলুর বাবুল, সরকারের কম সময়, বারবার বলছিলাম এটি, সরকারের সদিচ্ছা দেখা যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর জনগণের সঙ্গে মিশে যাবার যে প্রবণতা, সেটি ভালো ইঙ্গিত বহন করছে, কিন্তু ভঙ্গুর অর্থনীতি, সবশেষে দলের মধ্যেও জবাবদিহিতার বিষয়গুলো, এগুলো নিয়ে আপনাদের সংসদ দলের মধ্যে আলোচনা হয় কিনা, কিভাবে আসলে কমফোর্ট দেওয়া যায়, দুর্নীতি রোখা যায়, প্রিন্স ভাই বলছিলেন নিয়োগগুলো কতটা স্বচ্ছ করা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, এই সব মিলিয়ে আপনাদের দলীয় কি বলবেন যে পরিস্থিতি আসলে আপনারা কোন দিকে নিয়ে যেতে চাইছেন? ধন্যবাদ। প্রিন্স ভাই যেগুলো বলেছে আমি একটু ওইখানে একটু টাচ করে আসি। প্রথম কথা হচ্ছে কি যে প্রিন্স ভাই একটা খুব ভালো কথা বলেছে যে দক্ষিণপন্থার যে উদ্ভব, এইটাকে ঠেকানো আদর্শ দিয়ে করতে হবে। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, 17 বছর এই দলের নেতা এক্সাইল ছিলেন, দেশের বাইরে ছিলেন। উনি অনলাইনে উপজেলা উপজেলা পর্যন্ত খবর নিয়েছেন, কিন্তু সেখানেও আমি একজন দলের কর্মী হিসেবেই বলছি যে আমরা 100% যে সব জায়গায় ঠিক করেছি এমনটা হয়নি, হয়ে ওঠেনি। শহীদ জিয়ার যে আদর্শ, আমরা যেটা বলি যে বিএনপির আদর্শ কি, শহীদ জিয়ার আদর্শ কি, নিজে নেব না, অন্যের জন্য কাজ করব, দেশ গঠন করব,
যেটা জনাব তারেক রহমানও বলছেন যে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তো আমাকে কাজ করতে হবে। আমার যে 2 হাত আছে, 20 কোটি মানুষের যে 40 কোটি হাত আছে, এই 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় উনি হেঁটে যাওয়ার সময় উনি একটা রাস্তার পাশে এক বাড়িতে পানি খাইতে গিয়েছিলেন। তো তখন ওনাকে দেয়া হয়েছে মানে কেনা জিনিস, বাজারের কেনা জিনিস। বলছে আপনার বাসায় পেঁপে নাই? বলেন না, পেঁপে নাই। এত সুন্দর বাসায়, আঙ্গিনা এত সুন্দর, তো এটা তো পেঁপে থাকতে পারতো। আমি পানি আপনার বাসায় খাবো, আপনি পেঁপে গাছ লাগাবেন, 3 মাস 4 মাস 6 মাস পর আমি 1 বছর পর হলেও আসব, ওই পেঁপে গাছের পেঁপেটা খাওয়াবেন। দেখেন এখন আমাদের দেশটা কর্পোরেটে ছেয়ে গেছে, যেটা রুহিন ভাই বললেন যে এখন তো মানে ডিম শুধু না, সবকিছুই কর্পোরেট থেকে নিতে হয়, চাল নিতে হয় কর্পোরেট থেকে। এখন সরকার কেন, সরকার যে চালটা নাই মিলারদের কাছ থেকে। মিলার কারা? যারা অটোমেটিক রাইস মিল আছে। কারণ কি, হ্যাক্সো মিলের যে চাউলটা, ওইটার কালারিংটা সাদা হয় না। আমরা কিন্তু ছোটবেলায় সাদা চাউল খাইনি, কিন্তু চাউলটা কেটে 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 ওটার সাদা রংটা বের করে, এটা মেশিনে, সেটা আমরা খাই। আমরা সবাই, আপনি আমি উনি, সরকারও এখন ওই চালটাই চান। কারণ ওএমএস এর রেটে ওই চালটা যখন দিতে চাই, যেটা আগে আমরা খেতাম হ্যাক্সো মিলের বা ঢেকিসাটা, ওই চালটা জনগণ নিতে চায় না। তো এই যে আমাদের যে মানসিক পরিবর্তন, সমাজ পরিবর্তন আসে কোত্থেকে? মানুষ থেকে। মানুষ দিয়েই তো সমাজ, সমাজ দিয়েই তো রাষ্ট্র। তো মানুষের যখন আচরণগত পার্থক্য হয়, এবার খেয়াল করেছেন বিশ্বকাপে কতজন বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে, আপনি জানেন? 11 জন লোক, 11 জন মানুষ এই দেশে বিশ্বকাপ নিয়ে নিহত হয়েছে। আমাদের সময় আমরা পতাকা বানাতাম, সেই আমাদের সময়। এবার কি করেছে মানুষ? জার্সি কিনেছে বেশি, পতাকা কম হয়েছে। কারণ কি? ইন্ডিভিজুয়ালিজমটা এমন জায়গায় নিয়ে গেছে আপনাকে, স্বার্থপরতার, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেটা গণতন্ত্রের মূল কথা, কিন্তু সেটা এমন পর্যায়ে চলে গেছে এখানে নৈতিকতাটার সাথে থাকেনি। এখন প্রত্যেকে যে যেমন পেরেছে, বিদেশি জার্সি কে পড়তে পারে? গুলশানে আমি কোনো দেশি জার্সি পাইনি। আমাদের সময়ে কিন্তু আমরা বড়জোর বঙ্গতে যে 100 টাকা 50 টাকা দিয়ে একটা ব্রাজিলের জার্সি কিনে পড়তাম, কিন্তু এখন কিন্তু সব বাইরের জার্সি পরার এসেছে। ফলশ্রুতিতে কি, মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করে। ছোট বাচ্চারাও হার্ট ফেল করে মারা গেছে তার দল এরকম হওয়ার কারণে। কেউ সুইসাইড করেছে, কেউ ছাদ থেকে পড়ে মারা গেছে। এই একটা বিশ্বকাপ হচ্ছে আপনার আমেরিকায়, কই ব্রাজিল, কই আর্জেন্টিনা, কই স্পেন, এই দেশের এই অবস্থা। কাজে মানুষের যে মানসিকতার পরিবর্তন, এটা কিন্তু জনাব তারেক রহমান ভালোভাবেই উদ্ভাবন করেছেন। এবং এ কারণেই উনি স্কুলে নৈতিক শিক্ষক দিচ্ছেন, এই জন্য উনি ধর্মীয় শিক্ষক দিচ্ছেন, এই জন্য উনি রিলিজিয়াস লিডারশিপকে অ্যাক্টিভ হতে বলেছেন। ধর্মীয় উগ্রবাদ থেকে বের হয়ে এসে আমাদের যেন ধর্মের ভালো দিকগুলো আমরা যেন নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। এই ধর্ম মানে আমি ইসলাম ধর্মের কথা বলছি না, সকল ধর্মের কথাই বলছি। সকল ধর্মের মর্মবাণী ভালো, নৈতিক কথা বলেন। তো এই যে আমাদের এই সমাজ ব্যবস্থা, এটার জন্য কিন্তু উনি দেখেন এই যে আবহাওয়ার এই কারণে, যেটা উনি বললেন যে এই যে আমার এলাকায় বিশেষ করে বর্ষালি ধানটা প্রায় ডুবে গেছে। আবার একটা অ্যাডভান্টেজও হয়েছে, ডিপের শ্যালো মেশিনের পানি দিয়ে আমন লাগাতে হতো, যেটা এবার লাগাতে হচ্ছে না। নিম্নাঞ্চলের এই অসুবিধাটা হয়েছে, আবার উঁচু এলাকাটা আমরা ওই সুবিধাটা কিন্তু পেয়েছি কৃষিক্ষেত্রে। তো বটম লাইন কি দেখেন, যে পরিবেশের আপনার ইউ ক্যানট মেজার, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান অ্যাজিউম। বাট কৃষকরা এখন অ্যাজিউমও করতে পারে না, বিকজ আমাদের পরিবেশে ভারসাম্য নাই। তো কেন? ওইটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝেছেন। উনি কিন্তু 25 কোটি গাছ লাগাবেন এই 5 বছরে। কেন? এই যে আপনার দেশি মাছ নাই, আমাদের সব চাষের মাছ খেতে হয়। কারণ কি? আমাদের খালগুলো নাই, জলাগুলো নাই, বিলগুলো সব অবৈধভাবে দখল করেছে মাফিয়াদের কাছে, মানে মুসলমানদের কাছে বিভিন্ন জলাশয়গুলো দখল হয়েছে। তারেক রহমান বলেছেন জাল যার জলাতার, সেই নীতিতে আমরা চলা শুরু করেছি। আপনি দেখুন আমাদের দেশের যে মূল জায়গাগুলো, কৃষকের ধানের দাম কিন্তু এবার কৃষকরা পেয়েছে।
বিএনপি আসার পর গত 5 মাসে একটা ফসল হয়েছে ধান, মোটা ধান উনি 1440 টাকা দাম দিয়েছে, কৃষকেরা খুশি হয়েছে। ইনশাল্লাহ আগামীতে উনি যেটা বীজ সার কীটনাশকের কথা বললেন, আমি একজন পার্লামেন্ট সদস্য হিসেবে আমি বলছি আলহামদুলিল্লাহ আমার 2 উপজেলায় আমি বীজ সার কীটনাশক এবং বিভিন্ন ফলজ বনজ বীজগুলো এবার আমি কৃষকের হাতে তুলে দিতে পেরেছি। এমনকি মরিচের বীজ দিতে পেরেছি, এমনকি আপনার আউশের কিছু রেয়ার প্রজন্মে আমরা ধানের বীজ বিতরণ করেছি। আমরা কৃষি বান্ধব হওয়ার জন্য যা যা করার, কিন্তু দেখুন গত 17 বছর আবারও ওই সংস্কৃতিতে চলে আসি। সংস্কৃতি এমন একটা ডেঞ্জারাস জিনিস, এটার অভিযোজন ক্ষমতা আছে, কিন্তু আপনি যখন অপসংস্কৃতি ঢুকে যায়, কৃষিক্ষেত্রে ওটা ঢুকে গেছে। সেটি কি জানেন, মজার বিষয়, এটা গ্রামে গেলে কৃষকের সাথে থাকলে আপনি বুঝতে পারবেন। যে কৃষকটা ধান লাগাচ্ছে, আপনার জমিটার ওই সয়েল টেস্ট উনি করছেন না, কিন্তু উনি জানেন না এই জমিতে কি দিতে হবে। ওনার টার্গেট কি, আমার এই জমিতে গতবার আমি 22 মণ বিঘা পেয়েছি ধান, এবার আমি 25 মণ বিঘা করব। এর জন্য আমাকে কি করতে হবে, যত কীটনাশক দিতে হয়, যত ধরনের সার দিতে হয় আমি দিব। ডিএপি, সরকার ডিএপি কম দিচ্ছে, কারণ ডিএপি আমার এলাকার জন্য মাটির উর্বরতা নিঃশেষ করে দিবে। তো ডিএপি কম দিয়ে ইউরিয়া দিচ্ছে, যে তোমরা ইউরিয়া দাও, কিন্তু ডিএপি দিলে ফলন বেশি হয়। ডিএপির জন্য কৃষকেরা পাগল। আমি কৃষি অফিসারের সাথে বসলাম, ঘটনা কি ভাই, উনি নীতিমালা দেখালেন, সয়েল টেস্ট রিপোর্ট দেখালেন, ভাই ওনারা এখন 5 মণ বিঘাপতি বেশি পাচ্ছে, 10 বছর পর ওনার বাচ্চারা এই জমিতে ইয়ে করতে পারবে না। তো আমরা বিএনপি কিন্তু কৃষককে এখন ওই পর্যায় পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। কলকারখানার কথা বলেছেন, সরকারিকরণ তো আমরা দেখেছি হয়নি। এগুলাকে রিপেয়ার করে সরকারিভাবে এগুলো চালাইতে আমার যত ক্যাশ ক্যাপিটাল লাগবে, এখানে তার চেয়ে আমি ইমিডিয়েট যদি আমি এটা বেসরকারিকরণ বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে পিপিপি বেসিসে দেই, আমার কিন্তু কর্মসংস্থানটা আলটিমেটলি দরকার ইমিডিয়েটলি। তো ওইটা এখন আমরা করছি, এটা কোনো প্রেসক্রিপশনের মাধ্যমে করছি এমনটা নয়। আপনি সঠিক বলেছেন, সরকারি পদ অর্ধেকের বেশি পদ খালি। আমার উপজেলার যিনি মাধ্যমিক শিক্ষা অফিসার, উনি 5 থানার দায়িত্বে। সেই আসলে রিক্রুটমেন্ট হয়নি তৃণমূলে আগামী বিগত 17 বছরে। সরকারি অফিসার নাই, সমাজসেবা অফিসার নাই, মৎস্য অফিসার 1, মৎস্য অফিসার 3 থানার দায়িত্বে, মানে শিক্ষা অফিসার নাই। একটা বাজে সিচুয়েশন। এখন রাতারাতি তো এই রিক্রুটমেন্টগুলো হয় না। এবার আমরা কিন্তু পুলিশের কনস্টেবল রিক্রুট করেছি। সারা বাংলাদেশে একটা জায়গায় কোনো অনিয়ম হয়েছে বলেন? আমরা যেহেতু জনগণের সাথে থাকি, আমাদের কাছে যে মানে তদবির আসেনি এমনটা নয়, কিন্তু পুরা এসওপিটা ঠিক ছিল। কিভাবে প্রশ্ন হবে, কিভাবে লিখিত হবে, কিভাবে ইয়ে হবে, কারা করবে, নোবডি নোজ, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট। আমার জেলাতে ডিসি অফিসে ব্যাপক নিয়োগ হয়েছে গত 2 মাস আগে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তার মানে কি ডিসি, এসপি, কমিশনার এই লেভেলে আমাদের বন্ধু বান্ধবের শেষ থাকে না। তো আমরা কোয়ারি করে দেখেছি, সেখানে একদম 100% নিউট্রালি রিক্রুটমেন্ট হয়েছে, এবং আমি আশা করব আগামীতে এটা অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান যতদিন থাকবে এটা অব্যাহত থাকবে। ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, লেটেস্ট খবর দিই, আমার মোবাইলে আছে, দেখাবো। আমরা ফ্যামিলি কার্ডের সার্ভেয়ার নিয়োগ করছি, যে আমরা সরকারি তথ্যের আগের তথ্যের উপর বিশ্বাস করছি না। এই সার্ভেয়ারগুলো কারা হবে, তথ্য সংগ্রহকারী থাকবে, সুপারভিশন থাকবে। তাদের কি ক্রাইটেরিয়া হবে, তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে একটা ট্যাব দিয়ে যারা হতদরিদ্র, কি দরকার ফ্যামিলির, সেখান থেকে পুরো ডেটা নিয়ে আমরা তার বেসিসে, যেটা ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এটা পাইলট হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা যারা সত্যিকার অর্থেই, এখানে দল বিবেচনা করা হবে না, মত বিবেচনা করা হবে না, ধর্ম বিবেচনা করা হবে না, আমরা হতদরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ডটা করছি। এবং সেইখানে আমরা কিন্তু নারীদেরকে দিচ্ছি, এটা পুরুষদের দিচ্ছি না। নারীরা সঞ্চয় করতে পছন্দ করে, এবং এটা অর্থনীতিতে পরোক্ষভাবে বিনিয়োগ হবে বলে আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই। ফজলুদ্দিন বাবুল একদমই শেষ পর্যায়ে রয়েছেন, রুহিল হোসেন প্রিন্স, তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনি যে চ্যালেঞ্জগুলো মোটা দাগে দেখেন, বা সরকার একদম আশু চ্যালেঞ্জ যেগুলো নিরসন করা উচিত, সেগুলোর যদি একটু আলোকপাত করতেন, একদমই শেষ পর্যায়ে রয়েছে। আমার 1-2 কথাই বললে, প্রথমে হচ্ছে ওই যে বললাম চাঁদাবাজি, সন্ত্রাস, মব,
নামে যেগুলো আছে, এইটা করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দ্রুত, মানে আরও দ্রুত কন্ট্রোলে আনা জরুরি। এইটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে মানুষের সামনে এই যে প্রজেক্টগুলো তারা করছে এটা যাতে দুর্নীতিমুক্তভাবে হয়, বা ওই যে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির যে পজিটিভ, এই সিগন্যাল দেওয়াটা দরকার বলে মনে করি। কিন্তু এইগুলো মানে ধরেন এই জায়গাটা যদি শুরু তারা করে, তাহলে চোখের সামনে কিন্তু আমরা দেখতে পাবো যে তারা এই সময়ের মধ্যে কিছুটা হইলেও পজিটিভ করার চেষ্টা করছে। কিন্তু এই কাজগুলো করতে পারবে না যদি এই যে উগ্র রাজনৈতিক শক্তির কথা বললাম, বা বিদেশি আধিপত্যবাদী যারা আমাদের দেশে এসে বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করছে। দেখলাম যে আমেরিকান রাষ্ট্রদূত তিনি আসার আগে কিন্তু কি ওত নিয়ে আসছিল আমরা সবাই জানি। তিনি ঘুরতেছেন, একজন আমেরিকান, এখন যিনি আসছেন আর একজন এসে তিনি বিভিন্ন পার্টি অফিসে যাচ্ছেন, এবং তারা এসে অবলীলাক্রমে বলছে বাংলাদেশে আমরা কি সংস্কার করব, কিভাবে ডেমোক্রেসি শক্তিশালী হয়, আমরা তাহাদের সাথে মত বিনিময় করিলাম, উহা উহা উহা। এইটাও কিন্তু আপনি এইগুলো টেনে ধরেই ওই বিরাজনীতিকরণের ধারাকে শক্তিশালী করবে। তো এইগুলোকে পলিটিক্যালি মোকাবেলা করতে হবে। আমি অন্য কিছু বলতে চাই না, সেইটাই তার দলের মতো পজিশন নিয়ে তারা মোকাবেলা করুক, আমরা অন্য যারা আছি আমি মনে করি আমাদের সামনেও একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে কথাগুলো বললাম, এই জায়গায় যাতে ঠিক মতো কার্যক্রম হয়, আমরাও লড়াইটাকে জোরদার করতে পারি। যারা পার্লামেন্টে নাই, পার্লামেন্টের বাইরেও, এবং সরকারের উচিত হবে বাইরেও যারা আছে পার্লামেন্টের, তাদের ন্যায্য কথা থাকলেও সেইটা বিবেচনা করে আগানো। এই চ্যালেঞ্জটুক যদি এখনও তারা কার্যক্রম শুরু করতে পারে, তাহলে কিছুটা হলেও আমরা একটু ইতিবাচক দিক দেখতে পাবো। নিশ্চয়ই। একদমই শেষ করব ফজলে হুদা বাবুল, আপনার একটু কমেন্টস দিয়ে, যেহেতু এই প্রশ্নটা ছুড়েই দিয়েছে যে উন্নয়ন সহযোগীর নামে বিদেশি আধিপত্যবাদ, এগুলোকে আপনাদের মাথায় রেখে আপনারা সরকার পরিচালনা করছেন কিংবা বা এগুলো আছে কিনা? দেখেন, তাহলে তো 1 মিনিটে হবে না, অন্তত মিনিট 2 কথা বলতে হবে। জি, আপনি বানাবেন গার্মেন্টস, বেচবেন ওদের কাছে, ক্রেতা ওরা, ওর উপর আপনি নির্ভর করে বসে থাকবেন, তারপর তো ভাই যেতেই হবে। আপনি বিদেশি পারফিউম ইউজ করবেন, বিদেশি ঘড়ি মোবাইল ইউজ করবেন, কেন ভাই? সো ইউ ব্যাক টু বেসিক, ইউ অ্যাভয়েড দ্যাট। সো আপনি কনজারভেটিভ ইকোনমিতে চলে যান, আপনি সোশ্যালিজমে চলে যান। আপনি যখনই আপনি ডেমোক্রেটিক সিস্টেমে থাকবেন, ক্যাপিটালিজম আর ডেমোক্রেসি কিন্তু খুব ক্লোজলি রিলেটেড। তো আপনি যখনই ওটাতে থাকবেন, তখন আপনাকে সবাইকে একসেপ্ট করে নিয়ে আপনি সার্ভাইভাল ফর দ্য ফিটেস্টের জন্য সেটি যদি আবার দেশের স্বার্থের বিরোধী হয়, আমি বলছি সে জায়গায় আসছি, অবশ্যই সেটা দেশের স্বার্থ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে হবে। 2টা জিনিস উনি বলেছেন, একটা হচ্ছে দুর্নীতি বলেছেন, আর বলছেন যে রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত। দেখুন, এমন একটা সময় ছিল আমেরিকান রাষ্ট্রদূতকেও কিন্তু অনেকে ভগবান বলেছে, যে উনি ভগবানের মূর্তি ধরে এসেছেন পিটার হাসকে, যে বিপদে আপনি ওনার সাহায্য নিচ্ছেন। 1, 2 আমি তার মানে এই না আমি আমেরিকাকে সাপোর্ট করছি। 2 হচ্ছে আমেরিকান রাষ্ট্রদূত শুধু নয়, যে কোনো রাষ্ট্রদূতই যখন এখানে তাদের বিদেশি মিশন খোলে, মিশনে বাণিজ্যিক দিক থাকে, অর্থনৈতিক দিক থাকে, রাজনৈতিক দিক থাকে, এই 3টা দিকে মূলত পরিচালিত হয়। সো রাজনৈতিক দিক থাকলে তারা, আমেরিকা হচ্ছে গণতন্ত্রের ফেরিওয়ালা, আমেরিকা, ব্রিটেন, ভারত, তো তারা গণতন্ত্র বিক্রি করবে, বেচবে, যা বিভিন্ন লোকের সাথে উঠবস করবে, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এর মধ্যে আমি সন্দেহের কিছু দেখছি না। বরঞ্চ আমি এই জায়গাতেই আমি থাকতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা অক্ষুণ্ণ রেখে আমরা কতটুকু বেনিফিটেড হলাম, তুলনামূলক ব্যয় তত্ত্ব, যেটা অর্থনীতির কম্পারেটিভ অ্যানালাইসিস, কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ। তো আমি যদি অ্যাডভান্টেজে থাকি, দেন আই ক্যান ডু দ্যাট বিজনেস। সো দিস ইজ এ ডেমোক্রেটিক সোসাইটি, অ্যান্ড আমরা এখন ওপেন মার্কেট ইকোনমির যুগে, বিশ্বপল্লীর যুগে বাস করছি। দ্বিতীয় যে কথাটা উনি দুর্নীতির কথা বলেছেন, এই জিনিসটা দেখুন, দুর্নীতির কথা আপনি 50 দশকের পত্রিকা বের করে দেখেন, 70 দশকের দেখেন। আমার জন্ম 70 দশকে, গল্প বলতেছি বুড়া মানুষের মতো, বাট 1920 সালেরও পত্রিকা বের করে দেখেন, দুর্নীতি ছিল, প্রত্যেক পৃথিবীতে আছে। আরেকটা কথা তো ওই যে আমাদের সাবেক, উনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিন্তু সাংবাদিক, আমাদের ইয়াং লাইফের মঈন মিলার সৃষ্টিকর্তা, মঈন মিলার সৃষ্টি করলেন না উনি, ডক্টর
শফিক রহমান স্যার। তো উনি বলেছিলেন একটা দারুণ কথা, উন্নয়নের অপরিহার্য অথচ অনাকাঙ্ক্ষিত উপাদান হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের দুর্নীতিটা একটু বেশি মাত্রার আমরা মনে করছি, কিন্তু আপনি যদি মিশরে দেখেন, পাকিস্তানে দেখেন, আপনি এমনকি আমেরিকায় দেখেন, ওইটা হচ্ছে কি যে সিস্টেমাইজড দুর্নীতি হয়। আপনি যদি অনেক বিষয়, আপনার ভারতেও হয়, আমি ভারতে 10 বছর থেকে আসা মানুষ, মানে কাজ করা, কর্পোরেট অঙ্গনে কাজ করা লোক, যে ওই জায়গায় আমি যেতে চাচ্ছি না। কারণ এই দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্যহীন সমাজ হবে, এটা আমাদের যেমন 90-এ ছিল, 24-এ ছিল, আমাদের স্বাধীনতা সংগ্রামেও ছিল। কিন্তু এই যে এখন দুর্নীতিটা কোন পর্যায়ে, আপনাকে একটা উদাহরণ দিই। আমি দুর্নীতি করতে দিব না, আমার উপজেলার সকল অফিসারদের যখন বললাম, তার 1 মাসের মধ্যে আমার পিআইও স্বেচ্ছায় ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেল। আপনি কি করবেন? আপনি কি রাতারাতি কালকে ইওনো চেঞ্জ করবেন, ডিসি চেঞ্জ করবেন? সুতরাং তাহলে আপনাকে তো একটা প্রসেসে আসতে হবে। তাহলে ওই যে বিপ্লবী সরকারে গেলেন না কেন? আসেন আমরা বিপ্লবী সরকারে যাই, সেটাও তো আপনি গেলেন না। এখন তাহলে উপায় কি? এখন আস্থার জায়গা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ইনশাল্লাহ আমরা মনে করি উনি যেভাবে কি বলবো, ক্রস অথরাইজেশন দিয়ে, যেমন আমি কিছু একা করতে পারি না, আমার ইয়নো থাকে, আমার ইয়নো একা কিছু করতে পারে না, উনি থাকেন। আবার এলাকার বিভিন্ন গণ্যমান্য মানুষকে সম্পৃক্ত করার উনি নীতিমালা দিচ্ছেন। সো এই জিনিসগুলো ক্রস ভেরিফাই হওয়া শুরু হয়ে গেছে। আরেকটা কথা বলি, আমি নিজে পাবলিক অ্যাকাউন্টস কমিটির একজন সদস্য জাতীয় সংসদের। তো আমি চেষ্টা করব যতটুকু জানি, ভালো খবর জি, সেটা আমাদের চেষ্টা করব একজন সাধারণ সদস্য, আমি সভাপতি না, সে এই জিনিসগুলো দেখবার জন্য। এবং আমি বিশ্বাস করি দুর্নীতি 100% বন্ধ না হলেও মাননীয় প্রধানমন্ত্রী এটাকে খুবই সহনীয় পর্যায়ে এই টার্মেই নিয়ে আসবে। আগামীতে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ারই স্বপ্ন দেখি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পর দেখিয়ে গেছেন, ম্যাডাম খালেদা জিয়া দেখিয়ে গেছেন। নিজস্ব একটা বাড়ি ছিল না, ভাড়া বাড়িতে থেকে গেছেন 3 বারের প্রধানমন্ত্রী। আমাদের সাধারণ দলের কর্মীরা, নেতারা এবং এই দেশের জনগণ, সামগ্রিকভাবে দেশের ব্যুরোক্রেসি সিস্টেম, সবাই যেন অন্তত শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার যে পথ চলা, আমরা একটু স্মরণ রাখি। আমার মনে হয় অনেকটা আমরা দুর্নীতিমুক্ত করতে পারি। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ ফজলে হুদা বাবুল, সময় দিয়েছেন মূল্যবান। সংসদ সদস্য বিএনপি থেকে নওগাঁ 3 আসনের। ভালো থাকবেন, অন্যদিন আপনাকে শুনবার প্রয়াস থাকবে। রহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, যুক্তি খণ্ডন করেছেন। দর্শক, কথা হচ্ছিল দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশি মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত এই আয়োজনে আমরা আজ আলোচনা করবার চেষ্টা করছিলাম রাজনীতির গতিবিধি এবং বাংলাদেশের ভবিষ্যৎ। নিশ্চয়ই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এটিই চায় সব দেশের সকল মানুষ। এমন প্রত্যাশায় বাংলাদেশে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখেই আজকের দেশভাবনা এখানেই শেষ করছি। শুভরাত্রি।